আলোচনা কাব্য কবিতা থেকে জীবনানন্দ দাশের কবিতা। সূচনা পর্বেই আমরা জীবনানন্দ দাশ সম্পর্কে একটু তথ্য জেনে নেব। তিনি মূলত গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা, পুরাণের জগৎ এই সমস্ত তার বিষয় তার কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। তাতে তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাঁকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে অন্নদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছিলেন। অনেক সমালোচকদের মতে রবীন্দ্রনাথ এবং নজরুল পরবর্তী সময়ে বাংলা সাহিত্যের প্রধান কবি বলে জীবনানন্দকে মনে করেছেন। এবার আমরা দেখে নিই জীবনানন্দ দাশের যে কবিতাগুলো আমাদের নেট সেটের পাঠ্য হিসেবে রয়েছে। প্রথমেই রয়েছে, দেখো যে কবিতাগুলো কাব্যগ্রন্থ এবং প্রকাশকাল: বোধ কাব্যগ্রন্থ, ধূসর পাণ্ডুলিপি, প্রকাশ 1936 ডিসেম্বর। হায় চিল কাব্যগ্রন্থ, বনলতা সেন, প্রকাশ 1942 ডিসেম্বর। সিন্ধু সারস কাব্যগ্রন্থ, মহাপৃথিবী, প্রকাশ 1944। শিকার কাব্যগ্রন্থ, বনলতা সেন, প্রকাশ 1942। গোধূলি সন্ধির নৃত্য কাব্যগ্রন্থ, সাতটি তারার তিমির, প্রকাশ 1948। রাত্রি কাব্যগ্রন্থ, সাতটি তারার তিমির, প্রকাশ 1948। তো এখানে যে কবিতাগুলো রয়েছে মোটামুটি ভিন্ন ভিন্ন কাব্যগ্রন্থ থেকে তোমরা এটা দেখলে। এরপরে আমরা সরাসরি তার বোধ কবিতায় চলে আসি। এই বোধ কবিতার একটা সংক্ষিপ্ত পরিচয় আমরা দেখে নিই। এই কবিতাটির মোট স্তবক 9টি, পংক্তি 108টি। তাও এর পরের যে তথ্যগুলো সেগুলো দেখে নিই। কবিতাটি প্রকাশিত হয় প্রগতি পত্রিকায়, প্রকাশ ভাদ্র 1336 বঙ্গাব্দ, এবং বোধ কবিতাটি ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যের প্রকাশ 1936 এবং এই কবিতাটিতে পাশ্চাত্য কবি বোদলেয়ারের প্রভাব লক্ষ্য করা যায়। তো আমরা এবার মূল কবিতাটিতে চলে এলাম। দেখো এখানে কতগুলো শব্দকে আমরা ইন্ডিকেট করে দিয়েছি, যে কথাগুলো আমরা প্রত্যেকটা কবিতা পাঠ করতে গেলে, বুঝতে গেলে যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে এই শব্দগুলো, সেই কারণেই তোমাদেরকে বারবার বলা। তো দেখো এখানে যে প্রথম শব্দটা রয়েছে বোধ, এই শব্দটাকে বিশেষ নজর দিতে হবে। তারপরে দেখো রয়েছে শূন্য মনে হয়, তারপর স্বাদ কই, শান্তি নয়, আছাড় মারিতে সেও চলে আসে, তারপরে দেখো মুদ্রা দোষে, তারপরে আসে পৃথিবীর বীজ খেতে, তারপর একাকী। তো আমরা সরাসরি কবিতার বিশ্লেষণে চলে যাই, তাহলে তোমাদের এই কবিতাটা বুঝতে সুবিধা হবে। আসলে কবিতাটা বিশ্লেষণের আগে একটু কথা বলি, যে বোধ কবিতাটা অনেকের কাছেই দুর্বোধ্য মনে হয়। আসলে বোধ হচ্ছে কবির এক উপলব্ধি। এখানে কবি জীবনানন্দ দাশও তার এই বোধ সম্পর্কে সঠিক স্বরূপ উন্মোচন করেননি। তো আমরাও এই ব্যাপারটাকে তিনি যেভাবে এখানে প্রকাশ করেছেন সেভাবে আমরা তার অন্বেষণ বা বিশ্লেষণের চেষ্টা করব। আলো অন্ধকারে যাই মাথার ভিতরে, স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে, স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। অর্থাৎ এই যে আলো অন্ধকার, জীবনের যে দুইটি দিক, এই দুটো দিকের মধ্যে থেকে একজন মানুষের তার মাথার ভিতর তার চিন্তনে স্বপ্ন নয়, কোনো আশা নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, একটা কি হচ্ছে, বোধ কাজ করছে, হৃদয়ের মাঝে একটা বোধ জন্ম লয়। সেই বোধটা কি সেটা আমরা দেখব। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে, সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। মানে এই বোধের যখন কেউ পৌঁছাচ্ছে বোধে, বা তার মনে যখন সে নিজেকে বোধে উত্তরণ করছে মনকে, তখন তার কাছে এই সমস্ত কাজ, সমস্ত আশা, স্বপ্ন, এই জাগতিক যা কিছু সবকিছু পণ্ড মনে হচ্ছে, সমস্ত কিছু শূন্য মনে হচ্ছে। এই শূন্যতা নিরাশার শূন্যতা নয়, এই শূন্যতা মানে বৃহৎ, অসীম কিছু। তারপরের স্তবকে দেখো, সহজ লোকের মতো কে চলিতে পারে,
কে থামিতে পারে এই আলো আধারে, সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর, কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর। অর্থাৎ কবির মনে বা চিন্তনে যে বোধ জাগরিত হয়েছে সেই বোধের কথা বললেন, তারপরেই বলছেন যে এই বোধ জাগরণের ফলে তার কি হচ্ছে, যে সহজ লোকের মতো সে আর চলতে পারে না। সাধারণ মানুষ যেভাবে জীবন যাপন করে সেভাবে সে আর চলতে পারে না, তাদের মতো কথা বলতে পারে না। এবং আরো একটা কথা সে প্রশ্ন তুলেছে যে কি কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর, যে পরে কি নিশ্চয়তা আছে আমরা কেউ বলতে পারি না। শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর, অর্থাৎ সেই আদিম প্রবৃত্তির কথা এখানে উল্লেখ করা হয়েছে, যে যখন এই বোধটা জন্মাবে বা বোধে সে উত্তরিত হবে, তখন তার মধ্যে আর এই ব্যাপারগুলো কোনো প্রভাব ফেলবে না। কোনো আসক্তি, কোনো চাওয়া পাওয়া বাসনা, এগুলো কিছুই মনে হবে না তার কাছে। প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার, সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে। দেখো, এই যে স্বাদ কই বলা হচ্ছে, এই শব্দটা ইন্ডিকেট করা হয়েছে যে ফসল সাধারণত কৃষকেরাই মাঠে বনে জমিতে ফসল বোনার পরে, বীজ বোনার পরে যে একটা ফসল উঠবে সেই যে একটা আকাঙ্ক্ষা থাকে, বা ধরো কোনো একটা কাজ আমি করছি তারপরে যে আমি একটা ফল পাবো সেই যে আমার আশা থাকে, বা তারপর একটা ভালো লাগা, সেই ভালো লাগার স্বাদ কোথায় নেই। যখন এই বোধে উত্তরণ হয়েছে তখন এই সুখ দুঃখ আনন্দ বেদনা সমস্ত কিছুর ঊর্ধ্বে সে উঠে গেছে, তাই তার কাছে এই স্বাদ নেই। তাই বলছে যে সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই। পরে দেখো, শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবী পরে। স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে। অর্থাৎ এই বাস্তব জীবনের যা কিছু রয়েছে, মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় যা কিছু করে শরীরে মাটির গন্ধ মেখে, অর্থাৎ বাস্তব জীবন চরণ যেভাবে চলে সেইভাবে রেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে যে সৃষ্টি করে চাষা, অন্ন আমাদের যোগায় বা কোনো নতুন কিছু ফসলের সৃষ্টি করে, তার মতন কে আর রহিবে যে পৃথিবীর পরে, মানে জেগে থাকার আর কোনো প্রয়োজন নেই এই বোধ থাকলে। এইগুলো তুচ্ছ। তখন তখন কি বলছে যে স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে মাথার ভেতরে। কবিও খুঁজে চলেছেন, অন্বেষণ করে চলেছেন যে এই সকল কিছু থেকে আমি বিচ্যুত হয়ে আমার মাথার ভিতরে কি বোধ কাজ করছে। বোঝাই যাচ্ছে যে কোনো একটা চিন্তন, কোনো একটা ভাবনার স্তরে তিনি উন্নীত হয়েছেন। তার পরের স্তবকে যাই। পথে চলে পারে পারে পথে চলে পারে পারা পারে উপেক্ষা করিতে চাই তারে মরার খুলির মতো ধরে, আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘোরে তবু সে মাথার চারিপাশে। এই পরের স্তবকে আসছে যে কবি যে এই বোধে উত্তীর্ণ হয়ে গেছেন সেটাকে তিনি আবার একটু এড়িয়ে যেতে চাইছেন, যে যখন আমরা স্বাভাবিক জীবনযাপনে মধ্যে থাকি সংসার জীবনে বা স্বাভাবিক জীবনে, তখন সেই চলার পথে সেই পারাপারে একে আমি উপেক্ষা করতে চাই, যে বোধ আমার মনের মধ্যে জন্ম নিয়েছে তাকে কি করছে মরার খুলির মতো ধরে আছাড় মারতে চাই। কবি বলছে যে এটাকে আমি দূরে সরিয়ে ফেলতে চাই, কিন্তু কি হচ্ছে, জীবন্ত মাথার মতো ঘোরে তবু সে মাথার চারিপাশে। একজন জীবন্ত মানুষের মতোই সেই মাথা নিয়ে আমার মাথার বা কবির মাথার চারপাশে সে ঘুরছে, তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে, আমি চলি সাথে সাথে সেও চলে আসে। অর্থাৎ এই বোধ এমনই একটা জিনিস যাকে যে একবার সেই সত্যটা বুঝবে, সেই বোধে সে উন্নীত হবে, তার ভেতরে যে বোধ জন্মাবে সে কিছুতেই আর তাকে দূরে সরাতে পারবে না, তাকে আছাড় মারতে চাইলেও পারবে না। সে তার মাথার চারিপাশে, চোখের মধ্যে, বুকের চারিপাশে সমস্ত জায়গায় তাকে সে অনুভব করবে, সে যেখানে যাবে সেখানেই সে যাবে। আমি থামি সেও থেমে যায়। অর্থাৎ আমি যদি থেমে যাই, চিন্তা শক্তি হারিয়ে ফেলি, বা আমি যদি মরে যাই, তাহলে সেও থেমে যাবে, আমার বোধ থাকবে না। এখানে একটা বিষয় তোমাদের একটু বলি, যে যখন মানুষ পৃথিবীর চিরন্তন সত্যটাকে জানতে পারে তখন তার কাছে এই জাগতিক সমস্ত কিছুই তুচ্ছ মনে হয়। তারপরে স্তবকে দেখো, সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা, আমার চোখেই শুধু ধাঁধা, আমার পথেই শুধু বাধা। অর্থাৎ কবি একটা সংশয় প্রকাশ করেছেন যে এই যে যে বোধটা, এটা কি ঠিক আছে, স্বাভাবিক, যে আমি সকল লোকের মাঝে বসে, এটা কি আমার কোনো মুদ্রা দোষ, তাই নিয়ে সংশয় বোধ করেছেন যে তার জন্যই কি আমি আলাদা হচ্ছি, আমার চোখে কি শুধু আমি ব্যথা দেখছি, আমার পথে কি শুধু বাধা। তারপরে
জন্মিয়েছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, কিংবা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে, জন্ম দেবে বলে, তাহাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি, তাহাদের মন আর তাহাদের মন আমার মনের মতো নাকি, তবু কেন একাকী, তবু আমি এমন একাকী। অর্থাৎ বলছে এই পৃথিবীর পথে যারা এসছে, যে একটা মানুষের প্রাকৃতিক নিয়ম, প্রকৃতির সৃষ্ট যে নিয়ম, দেখো একটা গাছ জন্মালে যেমন তার ফল হয়, ফল থেকে বীজ হয়, বীজ থেকে আবার নতুন চারা গাছের জন্ম হয়। কারণ পৃথিবীতে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে এটা হবেই, প্রকৃতির নিয়ম, প্রকৃতি প্রদত্ত। যা কিছু জন্ম হয়েছে তারা তাদের বংশ রক্ষা করবে এবং পৃথিবীর প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে। মানুষও ঠিক তেমনি প্রকৃতির অংশ। তো তাই যে সন্তানের জন্ম দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, এবং সন্তানের জন্ম দিতে যারা পৃথিবীর এই বীজ ক্ষেত, পৃথিবী একটা উর্বর একটা ধরনী, মাতৃরূপে আমরা কল্পনা করি, এটা একটা বীজ ক্ষেত, এখানে সৃষ্টির অপার সম্ভাবনা, সেখানেই তারা এসছে শুধু জন্ম দেবে বলে। কিন্তু কবির হৃদয়ে বা মাথার মতন তো তাদের হৃদয় নাই। প্রশ্ন করছে তাহাদের মনের মতন, মানে মন আমার মনের মতো নাকি, তাহাদের মন, বলছে না। তার কারণ হচ্ছে কবি তো বোধ জন্মেছে কবির মধ্যে, তাই সে একাকী হয়ে গেছে। তো এর পরের লাইন, তো এখানেও কতগুলো দেখো শব্দ রয়েছে, এগুলো তোমরা পড়ার সময় দেখে নেবে যে কেন এই শব্দগুলোকে দিয়েছি। আমি বিশ্লেষণের সময় তোমাদের বলে যাচ্ছি। হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল, বালতিতে টানিনি কি জল, কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে, মেছোদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি, পুকুরের পানার শ্যালা আষ্টে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়ায়ে, এই সব স্বাদ, এই সব পেয়েছি আমি বাতাসের মতন অবাধ রয়েছে জীবন, নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন, একদিন এই সব স্বাদ, জানিয়াছি একদিন অবাধ অগাধ, চলে গেছে ইহাদের ছেড়ে, চলে গেছি ইহাদের ছেড়ে। তো কি বলছে, যে আমি স্বাভাবিক জীবনযাপন সবই করেছি। কবি বলছেন যে চাষার লাঙল, এটা রূপক অর্থে ব্যবহার করেছেন, উনি যে নিজেই চাষার মতো লাঙল ধরেছেন তা নয়, মেছোদের মতো মাছ ধরেছেন তা নয়, কিন্তু উনি রূপক অর্থে ব্যবহার করেছেন যে আমি তাদের মতন সবার মতন একটা স্বাভাবিক জীবনযাপন করেছি, আমার গায়ে সেই আষ্টের ঘান লেগে আছে, আমি সব স্বাদ পেয়েছি, আমি বাতাসের মতন অবাধ সমস্ত কিছু পেয়েছি, কিন্তু নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন, সব এই সব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ, সবকিছুই আমি বুঝেছি জেনেছি, চলে গেছি ইহাদের ছেড়ে। এবার যখন বোধ জন্মেছে তখন এই সমস্ত স্বাভাবিক জীবন ছেড়ে আমি চলে গেছি, ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে, ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে। অর্থাৎ এখানে আবার একটা মোড় আসছে। এই কবিতাটা বুঝতে গেলে আহ কবি সম্পর্কে একটু জানা দরকার, কবি এই কবিতাটা কোন প্রেক্ষাপটে লিখেছিলেন সেগুলো একটু বোঝা দরকার আমাদের। তো সেই ক্ষেত্রে কিছুটা আমাদের সহায়ক হয় জীবনানন্দ দাশের কারুবাসনা উপন্যাসটা যদি আমাদের একটু পড়া থাকে। তো সেখানে এই কবিতাটা সম্পর্কে, এই কবিতার যে ভাব, সেটাকে ধরার ক্ষেত্রে আমাদের কিছুটা সাহায্য করে। তো দেখো এখানে বোঝাই যাচ্ছে যে কবি প্রেমে পড়েছেন, ভালোবেসেছেন, তাদেরকে ঘৃণা করেছেন, অবহেলা করেছেন, এবং প্রত্যুত্তরে কি হচ্ছে, আমারে সে ভালোবাসিয়াছে আসিয়াছে কাছে, আবার উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে, ভালোবেসে তারে, তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা, আমি তার উপেক্ষার ভাষা, আমি তার ঘৃণার আক্রোশ, অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ, আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা। অর্থাৎ কবি এখানে তাদের ভালোবাসা পেয়েছে, উপেক্ষা পেয়েছে, ঘৃণা করে তারা চলে গেছে যখন কবি বারবার ডেকেছে, তবু সাধনা ছিল যে সুপ্ত একটা কিছু, যে সেই ভালোবাসা সে পাবে, কিন্তু কি হয়েছে, তাদের উপেক্ষার ভাষা হয়েছে, কবি তাদের ঘৃণার আক্রোশ হয়েছে, তখন অবহেলা করে গেছি, নক্ষত্র নক্ষত্রের দোষ, আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা। আমরা বলি না যে সেই নক্ষত্রের দোষ, যে আমরা যেমন জ্যোতিষ শাস্ত্রে আছে সেই ব্যাপারগুলো, সেরকম একটা তুলনা টেনেছেন কবি, যে প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা। অর্থাৎ কবির মনে কিন্তু সুপ্ত বাসনা ছিল সেই প্রেম, কিন্তু সেই প্রেম প্রেম সে পায়নি। তো সেই যে প্রেম, সেই নষ্ট প্রেমের সেই যন্ত্রণা থেকে পালিয়ে যাওয়ার জন্য বলো, সংসার জীবনে থেকে প্রেম না থাকার জন্য সংসার জীবনে পালিয়ে যাওয়া বা অন্যদিকে যাওয়ার জন্য নয়, কবি কি করেছেন, সে নিজের মধ্যে ওটাকে এড়িয়ে যাওয়ার জন্য একটা বোধে উত্তরণ করেছেন নিজেকে। আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা ধুলো আর কাদা, মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে, এই সমস্ত কিছু আমি ভুলে গেছি এবং ভুলতে চেয়েছি, কবি ভুলতে চেয়েছেন,
সেই কারণেই তিনি বোধে উত্তীর্ণ হয়েছেন। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়ে রে, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়। দেখো, এই যে আমি সব দেবতারে ছেড়ে, অর্থাৎ আমার সমস্ত কিছু যা আছে, যা আমার প্রিয় বা আমার পূজনীয়, সেই সমস্ত কিছুকে আমি ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়ের, অর্থাৎ সেই বোধের কাছে আমি চলে আসি, কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়। যার ভিতরে বোধ জন্মাবে সে তো আর সাধারণ মানুষের মতো থাকতে পারবে না, তাই তার একা একাই কথা বলতে হবে। অবসাদ নাই তার, নাই তার শান্তির ঘুম, কোনোদিন ঘুমাবে না, ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে নাকি, পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনোদিন, মনীষীর মুখ দেখে কোনোদিন, শিশুদের মুখ দেখে কোনোদিন। এই যে বলছে যে বোধ জন্মাবার পর কোনোদিন কি সে ঘুমাবে না? তার কি অবসাদ নেই? তার কি শান্তির সময় নেই? সে ধীরে শুয়ে থাকার স্বাদ কি সে পাবে না? সে মানুষের মুখ দেখে কি কখনো খুশি হবে না? মনীষীর মুখ দেখে, শিশুদের মুখ দেখে, এই বোধ জন্মাবার ফলে এই প্রশ্ন করছে। তখন কি বলছে আবার, এই বোধ শুধু এই স্বাদ পায় সে কি অগাধ অগাধ। অর্থাৎ এই যে যে বোধ জন্মেছে তাতে সে যে কি স্বাদ পায়, যে অগাধ অগাধ, সেটা বর্ণনা করা যায় না, উপলব্ধি করা যায় কিন্তু ব্যক্ত করা যায় না। পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে, করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে শিশুদের মুখ, চোখে কালো শিরার অসুখ, কানে যেই বধিরতা আছে, সেই কুজ গলগণ্ড মাংসে ফলিয়াছে। অর্থাৎ সে প্রশ্ন করছে যে এই বোধ জন্মাবার পরে সে মানুষের মুখ দেখবে, মনীষীর মুখ দেখবে, শিশুদের মুখ দেখবে, তার চোখে কালো শিরার অসুখ, কানে যেই বধিরতা আছে, মানে তার চোখে এই সমস্ত কিছু আর কোনো ব্যাপার নয়, তার কানে বধিরতাও এসে গেছে, সে সমস্ত কিছু শুনবে না, কারণ তার কাছে সেই ব্যাপারগুলো কোনো গুরুত্ব পায় না। তো বলছে সেই কুজ গলগণ্ড মাংসে ফলিয়াছে, নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে, যেসব হৃদয় ফলিয়াছে সেই সব। অর্থাৎ কবি বোধকে ত্যাগ করে যে মানুষের কাছে আসবেন, সেই প্রকৃত ভালো মনের মানুষ, সেই সৌন্দর্যে ভরা হৃদয়ের মানুষ আর কোথায়, সেই প্রশ্ন করছেন। তাদের হৃদয় তো নষ্ট শশা পচা চাল কুমড়োর ছাঁচে মতো হয়ে গেছে। তাই কবিতার নিজের বোধের সেই জাগরণে রয়েছেন। তো আশা করি এই বোধ কবিতা সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো। আসলে কবি এখানে নিজেই স্পষ্ট করেননি যে তিনি বোধটাকে কিভাবে ব্যক্ত করতে চেয়েছেন, কি অনুভবে, কি ধারণায় দিয়ে। তো সামগ্রিক একটা আলোচনা করা গেল এই কবিতার লাইন ধরে ধরে। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। তো বোধ কবিতার একটি সুন্দর আবৃত্তি আমাদের আই বাটনে দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে অবশ্যই সেটা শুনে নেবে। যে কোনো কবিতা বোঝার ক্ষেত্রে কবিতাটিকে দুবার ভালো করে পাঠ করে নেওয়াটা প্রয়োজন, তোমরা অবশ্যই সেটা পড়ে নেবে। নেক্সট ভিডিওতে আলোচনা হবে জীবনানন্দ দাশের হাইচিল কবিতা নিয়ে, এবং নেট সেট সম্পর্কিত, বাংলা সাহিত্য সম্পর্কিত এরকম আরো আলোচনা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এছাড়া বাংলা সাহিত্য অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, নেট সেটের বিষয়গুলো, সেগুলোর জন্য আপনারা নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিংকে দেখতে পারেন। আজকের মতো এখানে আলোচনা শেষ হচ্ছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।